আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে। নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের 3 জনের আছে। মনে করেন প্রিন্স ভাই না ভোট দিব, উনি তো বলছে এই ভোট নিয়ে আমার অপ্রয়োজনীয়, তো যিনি অপ্রয়োজনীয় বলছেন ধরেন আমরা ধরে নিচ্ছি উনি না ভোট দিবে, তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে, তাহলে সরকার আমাদের দুইজনের পক্ষে আসলো, ওনার পক্ষে থাকলো না। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? গণভোটের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব সরকারের নয়, গণভোট প্রত্যেক ব্যক্তির একক ভোট। আমি এই গণভোটে কোথায় ভোট দিব এই সিদ্ধান্ত আমি নেব। আমাকে শুধু উৎসাহ দেওয়া যেতে পারে আমি যেন ভোটের দিন ভোট কেন্দ্রে ভোট দিতে যাই। গণভোটের পক্ষে এই ভোট দিতে যাওয়ার প্রচারণা চালানোর কোনো দরকার নেই, এই জন্য যে যারা সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন তারাই তো গণভোটে ভোট দিবেন। অতএব আলাদা করে গণভোটের দিন আসেন ভোট দেন, মানে একই বুথে এটা বলারও কোনো দরকার নাই, একই সেন্টারই তো ভোটটা হবে। অতএব গণভোট নিয়ে আলগা প্রচারণার কোনো প্রয়োজন কিন্তু আসলে দরকার নাই। বরং দরকার এইটা যে বেশি করে ভোট দিতে আসুন, সবাই আসুন, এই ভোটে কেউ ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবেন না, এইটা হওয়া উচিত প্রচারণার ভাষা। মানে না ভোট হলেও দিন, না ভোট হ্যাঁ ভোট নিয়ে কথাই বলবে না। আপনি কি বলছেন কোন মার্কায় আপনি ভোট দিবেন? না, আমরা যে সংসদ নির্বাচন করছি এখানে কোন মার্কায় কে ভোট দিবে এটা কি কেউ বলে দিচ্ছে? তাহলে ওইটাও একটা ভোট, যেখানে একটা হ্যাঁ পক্ষ আছে না পক্ষ আছে। কেউ যদি হ্যাঁ পক্ষের ফেভারে বা হ্যাঁ পক্ষের পক্ষে গিয়ে প্রচারণা চালায়, সেই প্রচারণার জন্য সে টাকা খরচ করছে না। এখন ধরেন আমাদের এখানে আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে একজন থাকতে পারে না যিনি না ভোট দিব। আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে। নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের 3 জনের আছে। মনে করেন প্রিন্স ভাই না ভোট দিব, উনি তো বলছে এই ভোট নিয়ে আমার অপ্রয়োজনীয়, তো যিনি অপ্রয়োজনীয় বলছেন ধরেন আমরা ধরে নিচ্ছি উনি না ভোট দিবে, তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে, তাহলে সরকার আমাদের দুইজনের পক্ষে আসলো, ওনার পক্ষে থাকলো না। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? অতএব সরকার এখানে সম্পূর্ণভাবে গণভোটের যে স্পিরিট সেইটার ক্ষতি করছে, এবং সেই ক্ষতিটা তারা শুধু করছেই না, তাদের পক্ষে কিছু লোকজন প্রচারণা শুরু করেছে। আপনি হ্যার বাক্সে দিলে আপনি আজাদির পক্ষে, আর নার বাক্সে দিলে আপনি গোলামির পক্ষে। তা আপনি দেখি গোলামির পক্ষে যাওয়ার জন্য কিছু লোককে সুযোগও তৈরি করে দিলেন না দিয়ে। তাহলে আপনারা চাচ্ছেন কিছু লোক গোলামির পক্ষে যাক? সমস্ত স্ববিরোধী কথাবার্তা, এবং এইসব স্ববিরোধী কথাবার্তার কারণে এই যে 12 তারিখেই নির্বাচন হবে, 12 তারিখেই হবে, এই কথা বারবার বলতে হচ্ছে। কেননা সবাই মিলে একটা অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করেছে, কিন্তু বর অথবা কনে কেউ মনে করেন রাজি না। এখন বর এবং কনে রাজি না, এই জন্য বাপ মা সব জায়গায় গিয়ে বলে বিয়ে কিন্তু 12 তারিখে হবে, ভাইজান আইসেন কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। মূল অনাস্থা কিন্তু নির্বাচনের উপরে না, মূল অনাস্থা যারা নির্বাচন আয়োজন করছেন তাদের উপরে। কারণ তাদের কাজ এবং কথা এবং তাদের আগে এবং পরের কার্যক্রমে কোনো মিল নাই। একটা বক্তৃতা হচ্ছে, সেই বক্তৃতার মধ্যে বলা হচ্ছে ইট ইজ ওয়েল প্ল্যান। হাউ ডু ইউ নো দ্য প্ল্যান? ধরেন রাজনৈতিক দল প্ল্যান করেছে, এনসিপি প্ল্যান করেছে, তারা কি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেছে? তো উনি জানে কি করে কি প্ল্যান, কোনটা প্ল্যান আর কোনটা প্ল্যান না? ওনার সাথে প্ল্যান হবে ওনার উপদেষ্টাদের, ওনার সাথে প্ল্যান হবে সরকারের লোকজনের। রাজনৈতিক দলের লোকজনকে ওনার সাথে গিয়ে প্ল্যান করেছে যে উনি জানে যে এটা ওয়েল প্ল্যান্ড। এবং তারপর উনি আবার এটাও বলেছে তাদের মধ্যে অনেকেই ইলেক্টেড হবে, উনি ইংরেজিতে বলেছেন মন্ত্রী হইতে পারে, হ্যাঁ, এবং আবার বলেছেন তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীও হবে। ধরেন আমি একজন সমর্থক, আমি নাহিদ ইসলামকে ভোট দিলাম, নাহিদ ইসলামকে ভোট দিলে সে পাশ করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি। নাহিদ ইসলাম মন্ত্রীও হবে, এই কথাটাকে আমি বলতে পারি। আর ওইরকম পজিশন থেকে যদি বলা হয় তাহলে তো এটাও বলে দেওয়া হলো জিতলে কিন্তু মন্ত্রী বানায়ও। তো এটা তো সম্পূর্ণভাবে একটা দলের দিকে চলে যাওয়া, এবং উনি এখন থেকে দলের দিকে যাচ্ছেন না। নির্বাচন কমিশন এখানে জগন্নাথের মতো আচরণ করছে। নির্বাচন কমিশনের আজকে একটা ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিংটা আমি দেখতে দেখতে এখানে আসছিলাম। সেখানে উনি বলছেন যে 300 কতটা যেন 380টা অভিযোগ, সম্ভবত কাছাকাছি ফিগার হবে, যে এরকম নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 277টা আপিলে জয়ী হয়েছে। চিন্তা করেন, তাদের এররের মার্জিন 75%। খুব বাজে। তারা যাদেরকে না বলে দিয়েছিলেন তাদের মধ্যে শতকরা 75% ফেরত এসেছে, 277টা ফেরত এসেছে 380টার মধ্যে। তার মানে তারা কিভাবে যাচাই বাছাই করছেন? তারা বসেই ছিলেন স্বতন্ত্র বাদ দিব, এরে বাদ দিব, ওরে বাদ দিব, বাদ দিয়েছেন, পরে আপিল হয়েছে, আপিল হয়ে তারা আবার টিকে যাচ্ছে। এররের মার্জিন এত বেশি একটা নির্বাচন কমিশনের? এটা হতে পারে 10%, 20%, যে 10-20% মনোনয়নপত্র আবার যখন অ্যাপিল হয়েছে সেটা দেখা গেছে যে তারা উপযুক্ত, তাদেরকে ফেরত দেওয়া যেতে পারে। 75% ফিরে এসেছে আপিলের পরে।
তার মানে তারা যারা যারা বসে এগুলো যাচাই বাছাই করেছেন তারা ঠিক মতো যাচাই বাছাই করেন নাই। এইবার আসেন, আপনি পরে যেটা জিজ্ঞেস করছিলেন যে এই যে ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান তাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, গণভোটকে সিএসআর ওই টাকাই করবে। সিএসআর এর যে নীতিমালা আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে ভোটের পক্ষে প্রচারণা চালানো সিএসআর আছে, ওইখানে সিএসআর এর নীতিমালা আছে। তো ব্যাংকগুলি কিভাবে সিএসআর এ খরচ করতে পারবে পরিষ্কার নীতিমালা করা আছে, সেই নীতিমালার মধ্যে ভোট আছে। তাহলে ওনারা কিভাবে নির্দেশ দেয়? আবার যেসব ব্যাংক এটা চালাবে প্রচারণা, সেসব ব্যাংকের মধ্যে হ্যাঁ পক্ষের লোক আছে, নার পক্ষের লোক নাই। তো যারা নার পক্ষের লোক তারা যাইতে পারবে নার পক্ষে প্রচারণা চালাইতে? আবার যেই ব্যক্তিরা প্রচারণা চালাচ্ছেন তারাই কিন্তু 12 তারিখ ভোট গ্রহণে ব্যাংক যাবে কেন? এখানে পরিষ্কার কিছু কিছু ব্যাংক আছে যারা দলীয় আদর্শে প্রতিষ্ঠিত, দলের লোকজন দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলিকে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে বলা হয়েছে ব্যাংক পুনরুদ্ধৃত হয়েছে। এস আলম খেয়ে ফেলেছিল, সেটা আমরা উদ্ধার করেছি। হাজার হাজার লোকের চাকরি নট করে দেওয়া হয়েছে বলা হয়েছে এগুলো সব পটিয়ার লোক, হুইচ ইজ ট্রু। এস আলম ইচ্ছা মতো লোকজনকে চাকরি দিয়েছে, লোন নিয়েছে, যা খুশি তাই করেছে। কিন্তু তার বিপরীতে যাদেরকে ফেরত আনা হয়েছে পরিষ্কার অভিযোগ আছে সেখানে দলের সদস্যরা আছে। মানে একজন অন্যায় করলো তাই বলে কাউন্টার অন্যায় তো আর করা যায় না, একজন অন্যায় করলে শুধু কাউন্টার অন্যায় করা যাবে না তাই না, একজন যদি ন্যায়ও করে সেটা যদি অন্যায় ভাবে ন্যায় করে। যেমন ধরেন আজকে একটা চাকরি হয়েছে, 11 জনের মেধা তালিকা উপরে ছিল, 12 নম্বরের চাকরি হয়েছে কারণ তার পিতা একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত। এখন বলা হবে কিন্তু সে কি কম উপযুক্ত? তার তো লিস্টে নাম ছিল, কিন্তু 11 জনকে বাদ দিয়ে যখন 12 নম্বরকে নেওয়া হয়, সেটা নীতিগতভাবে ঠিক থাকলো, আইনে ঠিক থাকলো, এটা কিন্তু আসলে আপনি বুঝবেন যে এটা কোটা না মেধা না, এটা মেধা না কোটা, এটা বাপের কোটা। তো তাহলে কি এটা ঠিক হচ্ছে? একটা নির্দিষ্ট ব্যাংকে থেকে কেন লোকজন যাবে, অথবা ব্যাংক থেকে কেন যেতে হবে? এর আগে নির্বাচন হয় নাই? আমাদের স্কুলের শিক্ষকরা সেখানে গিয়েছেন, সরকারি আমলারা গিয়েছেন, ডাক্তাররা গিয়েছেন, সরকারের কর্মচারীরা গিয়েছেন, যারা সরকারের আইন কানুন জানেন। বেসরকারি জায়গায় চাকরি করে সরকারের আইন কানুন জানে তারা? নাকি এর আগে নির্বাচন করেছে? পোস্টাল ভোট নিয়ে এবার আসেন পোস্টাল ভোট। আমেরিকার মতো জায়গাতে পোস্টাল ভোট নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল অ্যাল গোরের নির্বাচনের সময়, আপনার নিশ্চয়ই মনে আছে তখন। এবং এই গতবার যখন বাইডেন নির্বাচিত হয়েছিলেন তখনও ট্রাম্পের পক্ষে অভিযোগ করেছিল যে তারা কয়েকটি স্টেটে পোস্টাল ভোটের গরমিল হয়েছে, পোস্টাল ভোটে গড়বড় হয়েছে। সেখানে বাংলাদেশ জীবনে কোনোদিন পোস্টাল ভোট করে নাই। তারা প্রথমে পোস্টাল ভোট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে একেবারে সবাইকে দিয়ে পোস্টাল ভোট দেওয়াচ্ছেন। পোস্টাল ভোটের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে, পোস্টাল ভোটে যদি যার ভোটের পেপার সে কালেক্ট করে ওইখানেই ভোটটা সিল করে ফেরত না দেয়, তাহলে সেইটা নিয়ে বাসায় গেলে সেইটা কাউকে দিয়ে দিতে পারে। আমেরিকাতে এটা হয়েছে, অন্যান্য জায়গায় তো পোস্টাল ভোট হলে এটা হয় না হয়। আপনি দেখবেন ধানের শেষ খুঁজতে হয়, নৌকা তো নাই, একটা পরিচিত মার্কা নাই, কিন্তু ধানের শেষ খুঁজতে হয়। এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাড়িপাল্লা এবং শাপলাকলি সেইটা আছে ব্যালটের উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে। কেন? দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন? পোস্টাল ভোট নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল অ্যাল গোরের নির্বাচনের সময়, আপনার নিশ্চয়ই মনে আছে তখন। এবং এই গতবার যখন বাইডেন নির্বাচিত হয়েছিলেন তখনও ট্রাম্পের পক্ষে অভিযোগ করেছিল যে তারা কয়েকটি স্টেটে পোস্টাল ভোটের গরমিল হয়েছে, পোস্টাল ভোটে গড়বড় হয়েছে। সেখানে বাংলাদেশ জীবনে কোনোদিন পোস্টাল ভোট করে নাই। তারা প্রথমে পোস্টাল ভোট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে একেবারে সবাইকে দিয়ে পোস্টাল ভোট দেওয়াচ্ছেন। পোস্টাল ভোটের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে, পোস্টাল ভোটে যদি যার ভোটের পেপার সে কালেক্ট করে ওইখানেই ভোটটা সিল করে ফেরত না দেয়, তাহলে সেইটা নিয়ে বাসায় গেলে সেইটা কাউকে দিয়ে দিতে পারে। আমেরিকাতে এটা হয়েছে, অন্যান্য জায়গায় তো পোস্টাল ভোট হলে এটা হয়। ধরেন রুহিন হোসেন প্রিন্স ইলেকশন করছে, উনি একটা লোক দিয়ে আমাদের সবার ব্যালটগুলি এবং খামগুলি নিয়ে নিল, তারপর উনি বসে সবারটা ফিল আপ করে উনি প্যাকেট করে উনি সেটা পোস্ট করে দিলেন। এই কাজটি তো হয়েছে মধ্যপ্রাচ্যে। কোন কাজটা হয়েছে আমরা জানি না, কিন্তু একজনের বাসায় কেন এতগুলি ব্যালট পাওয়া যাবে? এবং সেই ব্যালটের মধ্যে দৈব চয়নের ভিত্তিতেও যদি মার্কাগুলি দেওয়া হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে যে প্রধান মার্কাগুলিকে অবশ্যই দৈব চয়নের বাইরে রেখে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে কোনো বিতর্ক স্থাপিত না হয়। আপনি দেখবেন ধানের শেষ খুঁজতে হয়, নৌকা তো নাই, একটা পরিচিত মার্কা নাই, কিন্তু ধানের শেষ খুঁজতে হয়। এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাড়িপাল্লা এবং শাপলাকলি সেইটা আছে ব্যালটের উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে। কেন? দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন? এবং শুধু তাই না, এই পোস্টাল ভোট যখন পোস্ট হবে সবগুলি পোস্ট একই সময় সবগুলি ব্যালট এসে পৌঁছাবে? ভোটের আগে এসে পৌঁছাবে, নাকি ভোটের দিন পৌঁছাবে, নাকি ভোটের পরের দিন পৌঁছাবে? এবং ওই এক নেতার বাসা থেকে অতগুলো ব্যালট যদি পোস্ট হয় সেটি নিয়ে অলরেডি এই সুযোগ তো থেকেই যায়। যেসব দূতাবাস থেকে এইগুলি করা হচ্ছে, সেই দূতাবাসের কোনো কর্মচারী যদি পক্ষপাত থাকে, আপনি সেটাকে কি করে তদারক করবেন? পক্ষপাত না থাকলে ভোট যেখান থেকে পোস্ট হবে সেখানে কি পোলিং এজেন্ট আছে দলগুলির? তাহলে এটা তো কেউ দেখছে না, কে কার ভোট দিয়ে দিচ্ছে কেউ দেখছে না।